নিউজিল্যান্ড যখন 198 রান করলো তখনই বাংলাদেশের ভাগ্যে জয় লেখা হয়ে গেছে। তারপরেও সবার মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে এই রানটাও করতে পারবে কি পারবে না, কারণ বাংলাদেশের ব্যাটিং লাইন আপের যে অবস্থা তাতে সবার মধ্যে সেই শঙ্কা থাকতেই পারে। তবে ওই জায়গাতে তামিম যেভাবে ব্যাট করেছেন এক কথায় অসাধারণ। যখন সাইফ আউট হলেন, সৌম্য প্রায় 5 মাস 27 দিন পর সুযোগ পেয়েছেন, তিনি সেই সুযোগটা প্রথম সুযোগেই কাজে লাগাতে পারেননি, আউট হয়েছেন। যদিও একটা দারুণ ছক্কা দিয়ে ইনিংসটা শুরু করেছিলেন বা ইনিংসটা সামনে নিয়ে যাওয়ার আভাস দিয়েছিলেন, সেটা পারেননি। এরপর মনে হয়েছে বাংলাদেশ দল হয়তো বা পথটা হারিয়ে ফেলবে, ওই যে 198 রান বা 99 রান করলে জিতবে, সেই রানটা করতে পারবে না, সেই সংখ্যা ভর করেছিল, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। সব সময় বলা হয় যে তামিম এমন সময় এমন ইনিংস খেলতে পারেন যেটা প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারে, সেই কাজটা তিনি করেছেন। 100-র উপর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 100-এর দিকে যাচ্ছিলেন, সেই সময় কিন্তু আউট হয়ে গেছেন এবং 120 রানের পার্টনারশিপ শান্তর সাথে সেখানে 110 বলে যখন আউট হয়ে গেছেন তখন 28 ওভারের রান দরকার মাত্র 56। তার মানে তামিমের যে অসাধারণ 50, মানে 33 বলে 50 করেছেন, এরপর 100-এর দিকে যাচ্ছিলেন, সেই ইনিংসটাই বাংলাদেশ দলকে জিতিয়ে দিয়েছে। এরপর আপনি বলতে পারবেন না যে অন্যরা কি করলো, খারাপ করলো বা খারাপ করার পরে এই ম্যাচটা হারবে। 28 ওভারে মাত্র 56 রান দরকার ছিল। সেই সময় যদি ধসও নামতো, অনেক ওভার ছিল, স্লো খেলে ম্যাচ জিততো, যদিও সেটা হয়নি। শান্ত ক্র্যাম্প করেছে, চলে গেছেন, মাঠ থেকে বেরিয়ে গেছেন। অন্যদিকে লিটন দাস তার 100তম ওডিআই ম্যাচ, 100তম ওডিআই ম্যাচ, 19টে ম্যাচ হয়ে গেল, কোনো 50 দেখা পেলেন না। হ্যাঁ, এই ম্যাচেও পেতেন না, কিন্তু একটা নট আউট থেকে ভালো রান করে হয়তো বা 100তম ওডিআই ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারতেন, সেটা পারলেন না। তার যে 50 না পাওয়ার রানটা সেটা বেড়ে গেল, 18 থেকে 19 হলো, এই আক্ষেপটা তার কিন্তু থেকে গেল নিঃসন্দেহে। অন্যদিকে আমার কাছে যেটা লেগেছে ভালো সেটা হচ্ছে হৃদয়ের ব্যাটিং। আপনি যেটাই বলুন, হৃদয় সবশেষ 12 ম্যাচে 5টা 50 করেছেন, একটাতে 48 করেছেন এবং প্রায় সবগুলো ম্যাচে মাত্র একটাতে 7 রান করে আউট হয়ে গেছেন। এছাড়া প্রত্যেকটা ম্যাচে 17, 28, 22, 25 এমন করেছেন। 5টা তো 50 আছে, একটা 48 তো আছেই। দারুণ একটা ফর্মে রয়েছেন। এবং ওই যে যখন মিরাজ নেমেছেন, রিটায়ার হার্ট হয়ে আউট হয়ে গেছেন শান্ত, ওই সময় মনে হয়েছে, মানে ওই সময় তো অনেকে শঙ্কা করেছে আসলে এই সময়টা ধস নামবে কিনা, এটা কঠিন হবে কিনা। সেই সময় কিন্তু হৃদয় নিজে একেবারে ভয়হীন ব্যাট করেছেন, যেটা তামিম করেছেন সেই কাজটাই করে জয়টা আরও সহজ করে দিয়েছেন। এক কথায় যদি বলেন, সেখানে ব্যাটিং লাইন আপে তামিম এবং শেষ দিকে যেটা অবশ্যই হৃদয় এটাকে ইজি করেছেন। দেখুন শান্ত যে কাজটা করেছে সেটাও বলতে হবে, শান্ত এই গরমের মধ্যে সময় নিয়েছেন, খেলেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারও কিন্তু যে 50টা এসেছে 14 মাস পর। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে শান্ত ফরম্যানে এর দলকে ইম্প্যাক্ট ফেলছে বা ভালো করতে পারছে না, দল সেজন্য সাফার করছে, সেটা হয়েছে। এই যে একটা ম্যাচে ভালো করলেন, ওই পজিশনটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাকে ভালো করলে ম্যাচ বা দল ভালো করবে, ওই জায়গায় খারাপ করলে দল অনেক চাপে পড়ে যায়। দেখুন একটা ম্যাচে ভালো করেছেন, দল কিন্তু ম্যাচটা জিতে গেছে। সেখানে 14 মাস এবং 13 ইনিংস পর শান্ত 50 করেছেন। এত সব সমালোচনার মধ্যে এটা হয়তো সবাই ভুলে গিয়েছিল। এক কথায় দারুণ একটা ইনিংস ছিল তামিমের, শান্তর কামব্যাক, সাথে হৃদয়ের ধারাবাহিকতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হৃদয় এই যে রানগুলো করছেন বিভিন্ন পজিশনে, তাকে এই ক্রেডিটটা দিতেই হবে। অনেকে হয় কি চেঞ্জ হলে ভালো করতে পারেন, ওপেন থেকে 1 ডাউনে 2 ডাউনে দিলে খারাপ করে ভালো করতে পারেন না। হৃদয় কিন্তু ক্যারি করছেন। দেখুন 1 ডাউনে 50 করেছেন, এরপর যখন এসেছেন লিটন দাস, তাকে জায়গায় ছেড়ে দিতে হয়েছে, পেছনে গেছেন, সেখানেও 50 করেছেন, ভালো করেছেন। এখন আবারও 6 নম্বরে নেমেছেন, সেখানেও তার ইনিংস খেললেন। এই যে চেঞ্জের মধ্যে হৃদয় যে মানিয়ে নিচ্ছে, এটা এক কথায় দারুণ একটা বিষয়, দারুণ একটা বিষয়। এবং আমার মনে হয় হৃদয়ের এই জিনিসটা অন্যদেরও শেখা উচিত, যে তিনি বিভিন্ন জায়গায় মানিয়ে নিচ্ছেন, এটা নিঃসন্দেহে বলতেই হবে। এখন আসা যাক যে বাংলাদেশ যেখানে ম্যাচ জিতেছে, বাংলাদেশ ম্যাচ জিতেছে বোলিংয়ের সময়। নিউজিল্যান্ড তারা ভেবেছে যে এই উইকেটে 220 বা 230 রান করলে যথেষ্ট হবে, ম্যাচটা জিতবে, কিন্তু সেখানে নাহিদ রানা, শরীফুল এক কথায় আউটস্ট্যান্ডিং, দারুণ করেছেন। দুজনে 10 ওভারে 32 রান দিয়েছেন। নাহিদ রানা নিয়েছেন 5টা উইকেট, 2টা উইকেট নিয়েছেন। সেখানে শরীফুল, মানে দুজন 20 ওভার বল করে দিয়েছেন 64 রান, নিয়েছেন 60টা উইকেট। দুজন বোলারই ম্যাচ কিন্তু জিতিয়ে দিয়েছেন। হ্যাঁ, আপনি বলবেন যে সেখানে 140 কিলোমিটার পার আওয়ার প্রত্যেকটা বল প্রায় করেছেন নাহিদ রানা এই গরমে,
করার পরে ম্যাচটা জিতিয়েছেন 5টা উইকেট নিয়ে, কিন্তু কোনো ধরনের ক্রেডিট কিন্তু কম দেওয়া যাবে না শরীফুলকে। তিনিও দারুণ বল করছেন, কিন্তু উইকেটটা কম পেয়েছেন। দুজন মিলে 20 ওভারে 64 রান দিয়ে 7টা উইকেট, ওখানে কিন্তু বাংলাদেশ দল ম্যাচটা জিতে গেছে। তাসকিন একটু এক্সপেন্সিভ ছিলেন, মিরাজ উইকেট পাননি, একটু মানে এই ম্যাচের তুলনায় এক্সপেন্সিভ। 5 ওভার বল করছেন, রিশাদ খারাপ করেননি, কারণ বাংলাদেশ দল যে বল করছে তাতে কিন্তু তারা 198 রানে অল আউট হয়ে গেছে। আমার মনে হয় সবাই বিশ্বাস করেন যে এই ম্যাচ বাংলাদেশ দল জিতেছে ওই যে নাহিদ রানার বোলিং বা বাংলাদেশি বোলিং ইউনিটের কারণে। নাহিদ রানা মানে স্পেশালি বলতে হয় যে 10টা ইনিংসে 10টা ম্যাচে 19 উইকেট নিয়েছেন, 2বার নিয়েছেন 5টা করে উইকেট, তাও আবার গত 5 ম্যাচের মধ্যেই 2বার নিলেন 5 মানে নাহিদ রানা কী করতে পারেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জন্য সারা ওয়ার্ল্ডে বলা হয় যে নাহিদ রানা অন্যতম একজন সেরা বোলার। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এমন বোলারকে প্রোটেক্ট করতে হয়, মাঝে মাঝে এক্সপেন্সিভ হলেও প্রোটেক্ট করতে হয়, যে এই বোলার মানে আপনাকে 3 থেকে 4 ম্যাচের মধ্যে 1 বা 2টা ম্যাচে জিতিয়ে দিবে, সেই কাজটা কিন্তু করতে হবে। এখন আপনার কি মনে হয় এই ম্যাচ নিয়ে, এবং সামনে যে ম্যাচটা রয়েছে সেখানে উইকেটটা একটু আলাদা হবে এবং রিকভারির সুযোগ পাচ্ছে মাত্র একদিন, আপনার কি মনে হয় ওই ম্যাচটা কেমন হতে পারে? এবং এই ম্যাচের যদি আপনার কাছে মনে হয় যে কোনটা কি পয়েন্ট ছিল বা টার্নিং পয়েন্ট ছিল বা কি করা যেত, অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।